কিছু করব। আজকে 17 এপ্রিল বৃহস্পতিবার। ইংরেজি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্যারের সমস্যার কারণে আমাদের এটা হতে পারেনি। আর সে কারণে আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো মিলে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে 47 বিসিএস প্রিলিমিনারির জন্য কাজে লাগে এবং 48 যারা দেবেন তাদেরও কাজে লাগবে। এবং এগুলো আমি আজকে প্রশ্ন উত্তর এভাবে যাব, যেমন গতকাল আমাদের শিশির বাংলা ক্লাস যেভাবে নিয়েছিল, আজকে আমি সেভাবেই আপনাদের কাছে যাব। তো প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তো আপনারা যারা জয়েন করেছেন বা করবেন, তারা দয়া করে একটু কমেন্ট করবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, বোর্ড স্পষ্ট কিনা, কথা স্পষ্ট কিনা। যার যেরকম মনে হয় একটু বলে দেবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটা হলো আগামী 19 এপ্রিল সন্ধ্যা 7টায় 48তম বিসিএস এর সেমিনার হবে। 21 এপ্রিল সন্ধ্যা 7টায় 47তম ক্রাশ কোর্সের জন্য একটা সেমিনার হবে এবং ক্লাস শুরু হবে। 47-এ 25টি সাবজেক্ট মডেল টেস্ট থাকছে, 10টি মডেল টেস্ট এবং সাজেশনমূলক 40-এর অধিক ক্লাস থাকবে এবং খুব স্বল্প পয়সায় সবকিছু হবে। তারপরে 25 তারিখ সন্ধ্যা 7টায় প্রাইমারি এবং নিবন্ধনের ক্লাস শুরু হবে। সেদিন সেমিনার কন্ডাক্ট করবেন 17তম নিবন্ধনে প্রথম স্থান অধিকারকারী তহিদুল ইসলাম। 26 তারিখ সন্ধ্যা 7টায় ব্যাংক জবের সেমিনার হবে, সেটি কন্ডাক্ট করবেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, যে দীর্ঘদিন যাবৎ ব্যাংক জবের কোচিং এর সাথে যুক্ত রয়েছেন, তেমন একজন বিল্টু মল্লিক। তো আর আমি আপনাদেরকে বলে দিয়েছি গ্রুপে যে যারা আমার সাথে সাধারণ জ্ঞানের গ্রুপ ডিসকাশন করতে চান, 47 নয় 48, তারা নাম লিখছেন। তাদের সাথে আমি সময় করে বলে দিব কখন বসবো। এখানে যারা গ্রুপ ডিসকাশনে আসবেন, সেখানে আমি বাংলাদেশের বিভিন্ন ইস্যু, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো এবং সেখানে আপনাদের মতামত, আপনারা কি ভাবছেন, আলোচনা করব। আর 47-এর যারা পরীক্ষা দেবেন এবং যারা ক্লাস কোর্সে আসছেন, তারা ওই জায়গাটায় যাওয়ার সুযোগ নেবেন না, কারণ আপনাদের আমি এখন গভীরে নিতে পারবো না। আপনাদের জাস্ট কোশ্চেন উত্তর, কোশ্চেন তো সাজেশন হিসাবে পড়াতে হবে। তো আমি যেটা বলছিলাম, এখানে রায়হান ইসলাম ঈশান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা অংশ নিচ্ছেন দয়া করে একটু কথা বলবেন, লিখবেন। আর জুমে যখন ক্লাস নেব তখন আপনারা আমার সাথে সরাসরি, সব টিচারের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তার শুনে আজকে আমরা দেখি যে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় আসবো হলো সাম্প্রতিক টপিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটো মিলে কিভাবে দেখেন। আচ্ছা,
কি সর্বনাশ! কি করো যে বুঝি না। সাদা, সব সাদা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ফোরে না, ইজ্জত সবলা থাকবো না। তুই সব সাদা করে দাও। গাড়ি তোমার নিয়ে পড়ছে মহা ঝামেলায়। একটা কথা তুমি ঠিক মতো রাখতে পারো না। আগের থেকে একটু প্র্যাকটিস করতাম, তাহলে ঠিক হয়ে যেত। এক মিনিট একটু অপেক্ষা করতে হচ্ছে, টেকনিক্যাল একটু কারণে। না, দিলা শেষ করে আমারে। শুরু করবো? দুঃখিত যে আমাদের একটু সময় লাগলো। আপনারা 1 নম্বর প্রশ্ন দেখেন, 2025 সালে বাংলাদেশ গণতন্ত্র সূচকে কততম দেশ হয়েছে? আপনারা যদি কেউ একটু অ্যান্সার করতে পারেন, যদি জানেন, একটু যদি কেউ অ্যান্সার করতে পারেন যে গণতন্ত্র সূচকে 2025 সালে বাংলাদেশের অবস্থান কত। এখানে উত্তর আছে 75তম, 100তম, 105তম, 70তম। একজন মাহমুদুর রহমান, লাল উঠবে, ও লিখেছে 100তম। আর দু একজন লিখবেন একটু। মাহমুদুর রহমান লিটন 100তম লিখেছে। আমরা একটু শুনে নেব। মাহমুদুর রহমান লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। ও উত্তর যথার্থ বলেছে। 2024 সালে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। এবছর হয়ে গেছে হলো আমাদের 25 ধাপ নিচে নেমে গেছি আমরা, এই জন্য আমাদের এটা হয়েছে 100তম। নূর আলম, আপনিও 100তম বলেছেন, ধন্যবাদ। আপনাদের আমি বলে রাখি, যখন লিখিত পরীক্ষা যাবেন তখন আপনারা জানেন যে বাংলাদেশে আমরা 71 সালে এই জাতি মুক্তিযুদ্ধ করেছে, গণতন্ত্র প্রত্যাশা ছিল, কারণ 1940 সালের লাহোর প্রস্তাব মোতাবেক আমাদের পাকিস্তান হয়নি, যে কারণে আমরা স্বায়ত্তশাসন, গণতন্ত্র তথা রাজনৈতিক অধিকার পাইনি। অর্থাৎ সেই দীর্ঘ সংগ্রামের একটা ছিল, মূল ধারা ছিল গণতন্ত্রের প্রত্যাশা। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর অতিক্রান্ত করে আজকে আমরা এসেছি। আমরা কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? আজকে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারার কারণটা কি? অর্থাৎ
গণতন্ত্রে আমাদের অবস্থা যে শোচনীয় এটি বলার অপেক্ষা রাখে না। কাজে আপনাদের রচনাও হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার সমস্যা এবং সম্ভাবনা, অথবা একটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের গণতন্ত্রের চর্চার বাধাগুলো কি কি আলোচনা করুন, অথবা গণতন্ত্রের উত্তরণের উপায় সম্পর্কে লিখুন। তার মানে এরপর দীর্ঘ আলোচনার সুযোগ আছে। আমি সেখান থেকেই আপনাদের এই প্রশ্নটা করেছে। তাহলে আপনারা জানলেন যে বাংলাদেশ এখন গণতন্ত্র সূচকে 100তম। ধন্যবাদ। আর একজন উত্তর লিখেছে ঈশান। এবার আমি পরেরটা চলে যাচ্ছি, সেটা হলো ফিলিপাইন কত সালে কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? খেয়াল করে দেখে নেবেন, ফিলিপাইন কত সালে কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? উত্তর কতে বলা আছে ব্রিটেনের কাছ থেকে 1947 সালে, এখানে ফ্রান্সের হবে, ফ্রান্সের কাছ থেকে 1948 সালে, অস্ট্রেলিয়ার কাছ থেকে 1949 সালে, আমেরিকার কাছ থেকে 1946 সালে। আপনারা দেখি যদি দু একজন বলতে পারেন খুব খুশি হব যে আমেরিকা ফিলিপাইন স্বাধীন হয়েছে কত সালে এবং কার কাছ থেকে সে স্বাধীনতা পেয়েছে। বলুন, আপনাদের যা খুশি বলবেন, ভুল কিচ্ছু হবে না। ভুল করে শিখলে আর ভুলবেন না। হ্যাঁ, ভালো বলেছেন জাহিদুল ইসলাম, আপনি বলেছেন সুজন, আপনি 1947 সালে কার কাছ থেকে লেখেননি। আমি উত্তর সঠিক বেঠিক কিচ্ছু বলছি না, আরো দুজন তিনজন লিখবেন। আচ্ছা, তারপরে ঈশান বলেছেন ক, ব্রিটেনের কাছ থেকে 1947। তার মানে আমি ধরে নিচ্ছি যে তারপরে নূর আলম, আপনিও বলেছেন 47। আরো কেউ কেউ বলেন। খুব গুরুত্বপূর্ণ, ফিলিপাইন কত সালে কার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে? এটা নিয়ে আপনারা ডিটেলস আলোচনা পাবেন আমার কাছে পরে, তবে বলে দেবো একটু। তো যাক, আপনারা এখানে একজন বলেছেন 47, একজন বলছেন ক, আর একজন বলছেন ক। আর কেউ যদি দয়া করে বলেন তাহলে একটু দেখতে চাই। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আসে যে অমুক দেশ কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, কত সালে স্বাধীনতা লাভ করেছে, এরকম প্রশ্ন হয়। আর কেউ যদি একটু লেখেন তাহলে খুশি হব। হ্যাঁ, খান মোহাম্মদ আবু সাইদ, ধন্যবাদ সাইদ সাহেব। আরো 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 আরেকজন হলে তারপরে আমি চলে যাব। মনে হচ্ছে আপনারা আর কেউ বলবেন না। হ্যাঁ, আরেকজন বলেছেন ঘ, খাদিজা আক্তার। খাদিজা আক্তার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1946 সালে আমেরিকা কাছ থেকে ফিলিপাইন স্বাধীনতা পায়, আর আমেরিকার কাছে ফিলিপাইন আসে হলো স্পেনের কাছ থেকে। আমি সেটা আমেরিকার, আজকে আমেরিকার যে ভূখণ্ড, সেই ভূখণ্ড কত বর্গ কিলোমিটার ছিল আর এখন সেটা কত বর্গ কিলোমিটার, আপনারা বোধহয় সবসময় জানেন যে আমেরিকা কয়েকটা, এখন যে ভূখণ্ড তার ভিতরে কয়েকটা স্টেট সে কিনেছে, তার 50টা স্টেট, এর ভিতরে কয়টা কিনেছে দেখি কে কে বলতে পারেন। আমি প্রশ্ন এখানে লিখিনি। আমেরিকা 50টা স্টেটের মধ্যে তার ক্রয়কৃত স্টেট কয়টা? বলুন, তাড়াতাড়ি বলুন। আমি সংখ্যা বললে হবে, এখানে নাম না বললে হবে। কয়টা? আমি একটা, দুটো, তিনটা, 10টা, যা খুশি একটা বলেন। আলাস্কা রাশিয়ার কাছ থেকে কিনেছে, আপনি বলেছেন। বলুন, দ্রুত বলবেন।
আরে জাহিদুল ইসলাম সুজন, 50টা স্টেট, সবাই শেয়ার করে দিন। হ্যাঁ, সবাই শেয়ার করুন, আপনারা সবাই শেয়ার করে দিন প্লিজ, সবাই শেয়ার করবেন, শিক্ষক যারা সবাই সহ একসাথে শেয়ার করবেন। তাহলে দেখুন একটু, এইটা বলছিলাম আমেরিকা, আপনারা বোধহয় এইটুক জানেন যে ফ্রান্সের কাছ থেকে সেই 1803 সালে প্রথম কেনে হলো লুজিয়ানা, এবং পরে এটা এটা করা করে হলো তখন ফ্রান্সের কি বলে যে নেপোলিয়ন তখন ক্ষমতায় ছিল, ফরাসি সম্রাট, যদিও তার পরে বছর 1804 সালে সে সম্রাট হয়। সে কিন্তু ক্ষমতায় এসেই প্রচুর যুদ্ধ বিগ্রহ করেছে, জার্মানি দখল করেছে, আরো ইউরোপের অনেক ভূখণ্ড দখল করেছে, ফলে তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। এবং এই যুদ্ধে ব্যয়ের জন্য খাদিজা 2টি লিখেছেন, আমি এখন উত্তর হয়নি, আমি শিখাবো, এগুলো সবই জানাবো আপনাদেরকে। তো যেটা বলছিলাম সেটা হলো যে কি বলে যে আমেরিকা তার যে অঞ্চল কিভাবে বাড়ালো, কিভাবে বাড়লো, পৃথিবীতে সব সাম্রাজ্যের সূর্য অস্তমিতে গেছে, আর আমেরিকা সাম্রাজ্যের সূর্য অস্তমিত যাওয়ার চেয়ে দীর্ঘ হয়েছে। আপনাদের ম্যাপ করে আমি দেখিয়ে দেব যে আমেরিকা 1776 সালের 4 জুলাই টমাস জেফারসন যেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন 13টা স্টেট নিয়ে, যে আমেরিকা 1781 সালে যাত্রা শুরু করেছিল, এগুলো নিয়ে অনেক তথ্য আছে, অনেক তথ্য আমি দেব আপনাদেরকে। তো আচ্ছা, তারপর হচ্ছে যে আর একটা আছে যে রিয়াকশন বাটন প্রেস করুন, রিয়াকশন বাটন প্রেস করুন দয়া করে সবাই। ধন্যবাদ মিরাজ সাহেব আপনাকে। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আসি আমরা পরের কোশ্চেনে। এবার দেখেন এপ্রিল মাসের কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত বাংলাদেশে আর কি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় এই মাসে? বলুন দেখি, যা খুশি আছে বলুন। এখানে আছে 7 থেকে 10 এপ্রিল, 9 থেকে 12 এপ্রিল, 10 থেকে 13 এপ্রিল, 11 থেকে 14 এপ্রিল। 4 দিন ব্যাপী সম্মেলন হয়েছে। যে যা পারেন বলুন, তাড়াতাড়ি দিয়ে একজন বললে আমি যাব। আপনারা রিয়াকশন বাটন প্রেস করে করেন দয়া করে। কেউ বলবেন না? দেখেন আপনারা সাম্প্রতিক পড়তে চান কিন্তু কেউ পেপার পড়েন না, একটু দয়া করে পেপার পড়বেন। খ বলেছে খাদিজা আক্তার 9 থেকে 12। হ্যাঁ, খাদিজা ও যথার্থ বলেছে 9 থেকে 12, একজনই উত্তর দিয়েছে খাদিজা না, এদিকে মিরাজও দিয়েছে 9 থেকে 12। খ, এই তো খ, সবাই খ বলছেন, তাহলে এটা আমরা কিন্তু আর ভুলবো না। এরপর চলে যাই আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি 15 মার্চ কোথায় স্বাক্ষরিত হয়? যদিও সেই যুদ্ধবিরতি চুক্তি 3 দিনের মাথায় আবারও ইসরায়েল হামাসের উপর অর্থাৎ গাজায় নির্মমভাবে নৃশংসভাবে, এর কোনো বিশেষণ দেওয়ার ভাষা জানা নেই পৃথিবীর মানুষের, কিভাবে শিশু এবং নারীকে হত্যা করা হচ্ছে, কি নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই ভূখণ্ডটা দখল করবে এবং আমার ধারণা তাদেরকে ঠেকাবার ক্ষমতা বোধহয় পৃথিবীর নেই, কারণ তাদের সাথে আছে পৃথিবীর মহাশক্তিধর সামরিক এবং অর্থনৈতিকভাবে আমেরিকা, তাদের সমর্থনে আছে
ইউরোপের দেশগুলো। তাদের পক্ষে উপযুক্ত ভূমিকা রাখতে 100 না 500 ভাগ অক্ষম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সো তাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই। আমাদের বাংলাদেশে লাখো কোটি মানুষ, আচ্ছা নেট ছিল, হ্যাঁ আজকে না সারা দেশেই নেট ছিল এবং অনেক জায়গায় ছিল না। আমার এখানে কত রাত থেকে বোধহয় 3টের দিকে আমার ইন্টারনেটের ওয়াইফাই কানেকশনটা রেগুলার হয়েছে। খুব ঝামেলা হয়েছে, সকাল থেকে আমাদের অনেক কাজ করতে হয়। বিশেষ করে আমার এখন কি বলে যে পিডিএফ করতে হয়, তারপরে স্লাইড করতে হয়, আবার আপনারা যারা লিড পাঠান তাদেরকে গ্রুপে অ্যাড করতে হয়। তো আপনারা, আশা করি যে আপনারা আগামী, যদি আমি ওই কথাটা বলিনি এখন একটু বলে দিই, 19, 47, 21, 19, 48, 21, 47, 25 প্রাইমারি নিবন্ধন, 26 ব্যাংক জব। যারা সেদিন সরাসরি অংশগ্রহণ করবেন তারা আশাতীত ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আশাতীত ভর্তি হওয়ার, ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো কাজে আপনারা সে করবেন। হ্যাঁ, ইয়ে বলেছে খাদিজা, বারবার ভালো উত্তর দিচ্ছে। তারপরে সাবা সাচি, সব্যসাচী হবে, সব্যসাচী আপনিও ভালো বলেছেন। কাতারে হামাসের সাথে যে কাতারে 15 মার্চ এটা হয়েছিল। তারপরে আসেন, দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা, রিটেনে সেই আলোচনাগুলো হবে। রিটেনে আমরা এই প্রত্যেকটার উপরে নোট হবে, রিটেনে আপনারা প্রত্যেক নোট পাবেন। এবং আপনারা রিটেনে আমার বাংলাদেশে অ্যাফেয়ার্স এর সাথে যাবে বাংলা রচনা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে যাবে হলো ইংরেজি রচনা এবং প্রবলেম সলভিং। এগুলো আমার প্রস্তুতি চলছে, আশা করছি আপনাদের সহমতি দিতে পারবো। এবার আমি আসি, বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র। আমি প্রশ্ন করেছি কি, একটা বাংলাদেশ একটা আন্তর্জাতিক, একটা বাংলাদেশ একটা আন্তর্জাতিক। 1 নাম্বার থেকে 4 নাম্বার ছিল আন্তর্জাতিক। 5 নাম্বার বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। গভীর সমুদ্র বন্দর বলে কোন বন্দরকে, গভীর সমুদ্র বন্দর বলে কোন বন্দরকে? আছে, আচ্ছা যাও, এটা অফ করবে কে? আমি বেশি করে তার সময় আচ্ছা, যেটা বলছিলাম, গভীর সমুদ্র বন্দর বাংলাদেশে, এই যে গভীর সমুদ্র বন্দর বলে কাকে? যে বন্দরে 10 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে, যে বন্দরে 11 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে, যে বন্দরে 13 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে, যে বন্দরে 12 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে। কোনটা উত্তর হবে দেখে বলুন। জাহাজ ভিড়তে পারে, আমি একটু বলে নিই তাহলে উত্তর করতে সহজ হবে আপনাদের। যে যখন জাহাজটা খালি থাকে, কোনো কন্টেইনার থাকে না, তখন সে একটা হয়তো 3 মিটার নিচে থাকে। এরপর আস্তে আস্তে সেই জাহাজে ওঠানো হয় কন্টেইনার। কন্টেইনার ওঠাতে ওঠাতে সেটা আরো পানির নিচে যায়। তাহলে এই নিচে যায় মানে গভীরে যায়। তাহলে কত মিটার গভীরতায় বন্দরে যদি ভিড়তে পারে? যেমন আমাদের চট্টগ্রাম বন্দরে আপনারা সবাই জানেন, লাইট মানে মাদার ভেসেলস বা বড় জাহাজ ভিড়তে পারে না। তার কারণটা হলো আমাদের চট্টগ্রাম বন্দর গভীর সমুদ্র বন্দর নয়।
একমাত্র মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর হয়েছে, যেটা জাপান বাংলাদেশের সাথে যৌথভাবে জাপানের সহযোগিতায় বাংলাদেশ অর্জন করতে পেরেছে, যেটি আমাদের ভূ রাজনীতির গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছে। যদিও আজকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নেই, এটি আমরা পরে রিটেনে কথা বলবো। আপনারা দেখেছেন এই সরকার আসার পর বাংলাদেশের ভিতর দিয়ে তাদের যে ট্রানজিট ছিল সেটা বন্ধ হয়েছে। এখন ভারত 2000 সালে বাংলাদেশকে তাদের সারা ভারতের নৌ স্থল এবং আকাশপথ ব্যবহার করে তৃতীয় যে কোনো দেশে যাওয়ার জন্য আমাদেরকে ট্রান্সশিপমেন্টের সুযোগ দিয়েছিল। গত সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা চীন থেকে যে কথা বলে এসছে তার প্রতিক্রিয়া, আমি সে কথাটা এখন বলবো না, ভারত সেটা উইথড্র করেছে। অর্থাৎ আমরা এখন ভারতের স্থল ব্যবহার করে ল্যান্ড লকড কান্ট্রি বা ভূবেষ্টিত দেশ ভুটান এবং ইসে যেতে পারছি না, মালয়েশিয়া, নেপালে। অ্যাট দ্য সেম টাইম আমরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারে যেতাম। আবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে আমাদের বাংলাদেশের জন্য ভারত সরকার তাদের দিল্লি এয়ারপোর্টে একটা কন্টেইনার করে দিয়েছিল। প্রতিদিন সেখানে 25 থেকে 30টা আমাদের বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের তৈরি পোশাক যেত এবং সেখান থেকে আমাদের ওদের খরচ কম পড়তো, অল্প সময় পাঠাতে পারত। এটা বন্ধ হয়েছে। বন্দর এটা গুরুত্ব আপনারা কি বলতে পারবেন? কেউ কি লিখেছে যে কোনটাকে কত মিটারে ভিড়তে পারলে তাকে গভীর সমুদ্র বন্দর বলে? বলুন কেউ। নেট খুব স্লো চলছে। যাক, আমি আপনাদের বলি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বল। কথা শুনতে পাচ্ছেন কিনা, হা বা না বলুন। আমারও তো এখানে দেখি খালি ঘুরতেছে। না অনন্যা, আমি ক্লাসে তোর মারি দিই, দাঁড়া। অন্য বন্ধ করে দিই। তো একজন, হ্যাঁ স্যার শোনা যায়, ধন্যবাদ। সব্যসাচী বলেছেন শোনা যায়, অনেক অনেক ধন্যবাদ। আর একজন বলেছিলেন 10 মিটার, আসলে 10 মিটার নয়, আমাদের চট্টগ্রাম বন্দর 10 মিটার। এই জন্য সেখানে বড় জাহাজ অর্থাৎ 7,000 8,000 টন ওজন বহনকারী, পণ্য বহনকারী জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে 10 মিটার পর্যন্ত, এর বেশি পারে না। আপনারা শুনে থাকবেন বহির্নোঙর, অর্থাৎ সাগরে, বঙ্গোপসাগরে ওরা নোঙর করে, সেখান থেকে বাংলাদেশের ছোট ছোট জাহাজ যাকে লাইটারেজ বলে, তারা ওখানে যে বঙ্গোপসাগরে যে ওই বড় জাহাজ থেকে তারা ছোট জাহাজে নিয়ে
আবার ঘাটে আসে, এতে করে দাম বেশি বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে আবার রপ্তানিকারক যারা, তারা ইউরোপ আমেরিকায় যেহেতু আমাদের বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না, সেহেতু তারা হয় সিঙ্গাপুর, নাহলে মালয়েশিয়া, আর না হলে কলম্বোতে যে আমাদের জাহাজগুলো, ছোট জাহাজগুলো গিয়ে বড় জাহাজে মাল দিয়ে আসে, সেখান থেকে তারা নিয়ে যায়। এতে করে বাংলাদেশে প্রতি বছর 6 থেকে 7 বিলিয়ন ডলার খরচ হয়। তা যখন মাতার বাড়ি 2026 সালে ব্যবহার করার কথা রয়েছে, গড নোজ কি হবে, তো সেই মাতার বাড়ি যখন ব্যবহার শুরু হবে, তখন আমাদের এই প্রায় 6 থেকে 8 বিলিয়ন ডলার আমাদের সেভ হবে। এটা যদি সেভ হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এটা যোগ হবে। আচ্ছা, যাক, যেটা বলছিলাম সেটা হলো এই 12 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে, অর্থাৎ যে জাহাজটা পানির তলদেশে 12 মিটার পর্যন্ত যাবে এবং সে এই 12 মিটার যে ওই জাহাজটি যে বন্দরে ভিড়তে পারবে সেই বন্দরকে বলা হয় গভীর সমুদ্র বন্দর। তাহলে গভীর সমুদ্র বন্দরের ডেফিনেশনটা আমি আবার বলছি, 12 মিটার, অর্থাৎ জাহাজটা পানির নিচে 12 মিটার থেকে যে বন্দরে ভিড়তে পারবে। এখন আসুন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে, কারণে এই সমুদ্র বন্দরে 16 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে। ইতোমধ্যে সেখানে বিশাল বিশাল জাহাজ এসেছে, 90,000 টন, 80,000 টন মাতারবাড়ি জাপানি উদ্যোগে নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা এসেছে, সেগুলো সেখান থেকে আনলোড করা হয়েছে। তো যেটা দাঁড়ালো সেটা হলো, আপনার তাহলে কি দাঁড়ালো একটু লেখেন তো, যে গভীর সমুদ্র বন্দর এখানে কত মিটার গভীরতা হতে হবে একটু বলেন, এখন বলেন যাতে মনে রাখতে পারেন। 12 মিটার। আর মাতার বাড়িতে ভিড়তে পারবে 16 মিটার। তাহলে আমাদের মহা ভূ রাজনৈতিক ভাবে ভালো সংবাদ। আপনারা খুব সৌভাগ্যবান যে আপনাদের আমাদের এই দেশে আমরা দীর্ঘদিন যাবৎ আকাঙ্ক্ষিত ছিলাম একটা গভীর সমুদ্র বন্দরের। সেই গভীর সমুদ্র, শুধু গভীর সমুদ্র বন্দর না, গত সরকার এই মাতার বাড়ি কেন্দ্রিক একটা বিদ্যুতের হাব, শিল্পের হাব গড়ে তুলেছে এবং মাতার বাড়ির সাথে সরাসরি যোগাযোগের জন্য অনেক চড়াই উতরাই পেরিয়ে গত সরকার ব্যবস্থা করে গিয়েছে। আমরা আশা করব এটি আমাদের বাংলাদেশের অর্থনীতির বিকাশে এবং পর্যটন শিল্পের মহা বিকাশে, সেদিন পেপারে পড়ছিলাম মাতার বাড়ি পর্যটনের জন্য এখন বিশাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কক্সবাজার থেকে এই মাতার বাড়িটা হলো মহেশখালী উপজেলার একটা উপ ইউনিয়ন মাতার বাড়ি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। এরপর আমরা আসি আচ্ছা 6 নম্বর, ইউএসএআইডি এর পূর্ণ রূপ কি? আপনারা দেখেছেন গত জানুয়ারি মাসে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প প্রাইম মিনিস্টার হিসেবে শপথ নেওয়ার পর তার যতগুলো সে কি বলে যে আদেশপত্রে সাইন করেছেন, তার ভিতরে অন্যতম একটা, সেটা হলো ইউএসএইড এর যে সহযোগিতা দেয় তার সহযোগিতা বন্ধ করা হয়েছে। তবে ইসরায়েলের সাথে যে চুক্তি এবং মিশরের সাথে যে চুক্তি, সে কারণে তাদের সাথে ইউএসএইড এর বিষয়টি কার্যকর নয়। বাংলাদেশে কার্যকর হয়েছে এবং বাংলাদেশের জন্য একটি খারাপ খবর, এটা ভালো খবর নয়, সেটা আমরা লিখতে হবে। আমি তৈরি করেছি, আপনাদেরকে পাবেন আপনারা, যে ইউএসএইড এর পূর্ণ রূপটা কি কে বলতে পারবেন?
কে বলতে পারবেন? ইউনাইটেড স্টেটস এগ্রিমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউনাইটেড স্টেটস অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট অফ ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, উপরে কোনোটাই না। কোনটা বলেন? ইউএসএআইডি। এত ডিস্টার্ব করলে কিভাবে পড়বেন? ক খ গ ঘ যে কোনো একটা লিখে দেন। কি বুঝতে পারছেন আপনারা? এত ডিস্টার্ব করছে, আমারই তো মোবাইলটা একটু ঘুরতেছে এরকম। এই যে এখন একটু আবার ঠিক হয়েছে। বলেন কোনটা উত্তর বলবেন? হ্যাঁ বলেছেন, ঈশান বলেছেন, জাহিদুল সুজন বলেছেন গ। আর কেউ বলবেন? হ্যাঁ, সুজনকে আমি ধন্যবাদ দিচ্ছি। ও যথার্থ ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এরপরে এটা নিয়ে আরেকটা প্রশ্ন আছে, আমি আবারও বলছি, এটা নিয়ে আমাদের পূর্ণাঙ্গ 20 নাম্বারের একটা লেখার সুযোগ হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না, ICDDRB আমাদের যে উদারময় কেন্দ্র রয়েছে মহাখালীতে, এটা কিন্তু পরিচালিত হয় সম্পূর্ণ বিদেশি সহযোগিতায়। তার ভিতরে 20% বেশি আসতো ইউএস এইডের কাছ থেকে। বিল গেটসও সেখানে সহযোগিতা করে, অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান সহযোগিতা করে। এর ফলে সেখানে অনেকগুলো কর্মীকে ছাঁটাই করতে হয়েছে। ইতিমধ্যে অসংখ্য এনজিও বন্ধ হয়ে গেছে। তো যাও, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর খবর। আপনারা বলে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করেছে বলেন? এখন আপনারা শুনছেন সংস্কার 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 এবং সংস্কার। সংস্কার ছোট হবে, বড় হবে, সংস্কার মেজ হবে, সেজ হবে, এরকম শুনছেন আপনারা। যে সংস্কার ছোট হইলে নির্বাচন অমুক সময়, সংস্কার বড় হইলে নির্বাচন অমুক সময়। এখন সংস্কার শিশু হলে কখন হবে তার কিছু বলা হয়নি, কিন্তু আমরা এখন সংস্কার কথাটি শুনতে 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 কি আর বলবো, বলছে রাজশাহী অঞ্চলে ভাষা বললাম। তো যাক, আপনি একটু বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? বলা আছে 11, 9, 7, 6। এই সংস্কার নিয়ে আপনাদের রিটেনে প্রশ্ন আসবে। সেটা সংবিধান সংস্কারের প্রশ্ন আসতে পারে, সেটা আপনাদের যেমন আপনাদের মানে আপনারা কি জানেন যে আগামীতে এই সব প্রশাসনিক সংস্কার সম্পর্কিত যে কমিটি, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে পিএসসির আপনাদের বিসিএস এর সিলেবাস দেখেছেন? কেউ কি দেখেছেন? মানে বিএসসি মানে কি বলে, সিলেবাস ঠিক না, মানে কয়শো নাম্বার পরীক্ষা হবে, কি কি দেখেছেন? কেউ একটু বলুন তো, দেখেছেন কিনা? হা না? মানে সরকার কর্তৃক গঠিত প্রশাসনিক সংস্কার কমিটি তাদের রিপোর্টে বিসিএস পরীক্ষা এবং পিএসসি কে নিয়ে যে রিপোর্ট দিয়েছে, সেখানে বিসিএস পরীক্ষাটার সম্পর্কে কি বলা হয়েছে?
একটা একটা কিছু যদি বলতে পারেন, বাস দেখেছেন কিনা, ইয়েস অর নো বলুন, হ্যাঁ বা না বলুন। হ্যাঁ, দীপু রায়, দীপু আপনি বলেছেন ইয়েস স্যার দেখেছি, ধন্যবাদ। আপাতত দেখেছি, আগামীতে আমি যখন আপনাদের সাথে গ্রুপে মানে ওয়ার্ড কি বলে যে জুমে কথা বলবো, তখন আপনারা কথা বলতে পারবেন। কথা বলতে হবে, কথা বলিয়ে ছাড়বো, কথা না বললে কোনো লাভ নেই। কারণ বিশেষ পরীক্ষা দুইটা হচ্ছে হাতের কাজ আর একটা হচ্ছে মুখের কাজ। 200 নম্বরে ভাইবা হয়তো আগামী সপ্তাহে এটা 100 নম্বরে করতে পারে। তো তার মানে 100 নম্বরে ভাইবা যা 200 নম্বরে ভাইবাও তাই। 100 নম্বরে আপনি 50 পেলে 200 নম্বরে ভাইবা 100 পেতেন, এটা আলাদা কিছু না। বাট যে অপশনাল সাবজেক্ট গুলো 6টা নেওয়ার কথা বলেছে, এইটা হলে আপনারা বিশেষ পরীক্ষা আর কেউ দেবেন বলে আমার মনে হয় না। কারণ 6টা অপশনাল সাবজেক্ট, 4টা ডিপার্টমেন্ট, 4টা অনুষদের থেকে, কোন অনুষদের থেকে 2টোর বেশি নেওয়া যাবে না। আবার 6টা পর্যন্ত, আগে একটা সময় ছিল 500 ছিল কম্পালসারি আর 300 ছিল অপশনাল। সেখানে বলা ছিল একটা ফ্যাকাল্টি থেকে 2টোর বেশি নিতে পারবেন না। সেই সময় ছেলেমেয়েরা সবচেয়ে বেশি নিতে হলো ইসলামিক স্টাডিজ আর হলো সাইকোলজি, এর সাথে আরেকটি নিত। আর যারা আরবি লাইনে পড়া তাদের জন্য এখানে একটা মহা সূচক ছিল। একটা ছেলে একবার ফার্স্ট হয়েছিল যশোরের, সে ইসলামিক স্টাডিজ আর হলো আরবি, আমি নাম্বার বলবো না, সে শুনলে আপনারা হাসবেন, দরকার নেই। আমরা বৈষম্যহীন সমাজের কথা বলেছিলাম গত আগস্টে। এখন যদি 6টা করা হয়, সেখানে যদি এরকম সাবজেক্ট থাকে, একজন ইঞ্জিনিয়ার সে তার সাবজেক্টে পরীক্ষা দিয়ে নাম্বার উঠাবে কত, একজন তাইসের মাদ্রাসার ছাত্র সে আরবি এবং ইসলামিক স্টাডিজে নাম্বার উঠাবে কত, আর একজন আর্টস ফ্যাকাল্টি ছাত্র সে হিস্ট্রি, বাংলা, ইসলামে সে কি বলে যে এই সাইকোলজি, এতে কত নাম্বার উঠাবেন। পরীক্ষা হতে হবে এমন যাতে সবার জন্য কমন হয়, সবার জন্য এক হয়, কারোর জন্য ডিসক্রিমিনেশন না হয়। আমার ধারণা, যেমন আরেকটা ভালো খবর বলি, সিদ্ধান্ত তাদের অঙ্কবাদ, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। অঙ্ক পৃথিবীর শ্রেষ্ঠতম একটা সাবজেক্ট। সেই সাবজেক্টের গবেষণা করা, সেই সাবজেক্টের ফর্মুলা দিয়ে মহাশূন্যে যাওয়া, সেই সাবজেক্টের ফর্মুলা দিয়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা, সেখানে অঙ্কের বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু আপনাদের অঙ্কটাকে 9, 10 অঙ্ক, এই 9, 10 অঙ্ক পরীক্ষা দিয়া একজন ইঞ্জিনিয়ার পাবে 100 মধ্যে 100, আর একজন হিস্ট্রিতে বা বাংলায় পাস করা সে বড়জোর 10 40, 45 পাবে। এই যে ডিসক্রিমিনেশনটা দরকার কি? পরীক্ষা হওয়া উচিত। একটা সুন্দর কাজ করেছে, বাংলা রচনা 100, ইংরেজি রচনা 100, প্রেসিজ এবং ফ্রি হ্যান্ড রাইটিং 100, ইংরেজি 200, তারপরে হলো আপনার টেকনোলজিতে 100, এটা খুব ভালো দরকার ছিল। আর আপনার
কি বলবো যে আন্তর্জাতিক বিষয়াবলিতে 100, এদিক দিয়ে ভালো আছে। কিন্তু 6টা অপশনাল সাবজেক্ট মনে রাখেন, আমি গল্প আকারে বললাম আপনাদের। এরপরে তাহলে কমিটি মোহাম্মদ ইউনূসের সময়ে নেতৃত্বে কয়টা কমিশন হয়েছিল? 11টি। কেউ বলুন তো কয়টা, লিখুন তো কয়টা? 11টি। 11 লেখেন একজন তাড়াতাড়ি। 11। আচ্ছা আসলে তারপরে চলে যাই। আচ্ছা, কত সালে আমেরিকা ইউএসএআইডি গঠন করে? ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা কত সালে গঠিত হয় বলেন তো? ইউএসএআইডি কত সালে গঠিত হয়েছে? হ্যাঁ, দীপু 11 লিখেছেন, ধন্যবাদ। এটা বলেন। তখন আমি বলেছিলাম ইউএসএআইডি এর ইলাবোরেশনটা, সেটা আপনারা শিখেছেন। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আমি এখন জানতে চেয়েছি কত সালে গঠিত হয়েছিল। দেখি কে বলতে পারেন কত সালে গঠিত হয়েছিল। এগুলো আপনাদের মনে হয় না যে এই 47-এর প্রিলিমিনারিতে আসার মতো? বলুন তাড়াতাড়ি, একজন দুজন বলুন, তারপর আমি পরটা যাই। তারপর আপনাদের দিয়ে একটা প্রশ্ন রেডি করেন আমাকে, আমার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারা দেখে থাকবেন যে আপনাদের গ্রুপগুলোতে আমি লিখে দিয়েছি যে যারা 47-এর প্রিলিমিনারি পরীক্ষা দেবে তাদের জন্য নয়, যারা 48 পরীক্ষা দিবে, 48 জন প্রস্তুত দেওয়ার জন্য আমাদের কাছে এসছে তাদের জন্য, যে আমার সাথে গ্রুপ ডিসকাশন করা। সেই গ্রুপ ডিসকাশনের ইস্যু আমি বলবো না, হয়তো যারা 25 জন করে গ্রুপে থাকবে আমার, আর তারাই আসবে যাদের আমি যখন বলবো তখন তাদের বসতে হবে। এবং সেই সময় আমরা একটা বিষয় নিয়ে ডিবেট করব। আপনারা ডিবেট করবেন, কথা বলবেন। আমি বিষয়টা আপনারাই বলবেন, আপনাদের সাথে আমি কথা বলবো, সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে আপনারা পাল্টা প্রশ্ন করবেন, আমি পাল্টা উত্তর দেবো, আরেকজন আরেকটা যুক্তি দেবেন। যত যুক্তি, পাল্টা যুক্তি দেওয়া নেওয়া হবে, আমি নিশ্চিত তত আপনারা বেশি নিজেকে রিস্ক করতে পারবেন। বিতর্ক সবসময় ভালো। বিতর্ক আপনাকে তথ্য সমৃদ্ধ করে, আত্মবিশ্বাস বাড়ায়। কাজে এই সুযোগ দেবেন। হ্যাঁ, ঈশান বলেছে 1961 সালে এই ইউএসএআইডি গঠিত হয়েছে। এটা কেন গঠিত হয়েছে সেটা আমি আজকে এত বর্ণনা করব না, এটা একটা দীর্ঘ আলোচনা আছে। এর আগে 1929 সালে আমেরিকার মন্দা, যা পরবর্তী সময় নাম হয়েছিল গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা, সেই মহামন্দার থেকে কিভাবে আসলো পাবলিক ল 480, আমেরিকার একটা আইন পিএল 480, যেটার সাথে আমাদের 74 সালের বাংলাদেশের দুর্ভিক্ষের কথা আপনারা শুনে থাকবেন, বন্যা উত্তর দুর্ভিক্ষ হয়েছিল, সেটার সাথে আবার সেই পিএল 480 একটা সম্পর্ক রয়েছে। কিভাবে সম্পর্ক রয়েছে সেগুলো সব সবিস্তরে রিটেনে আপনারা জানবেন। তাহলে আমরা জানলাম এটা 1961 সালে। তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি নিহত হয়েছেন। বলেন, খুব সহজ। তিনি 64 সালে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা তো পারবেন আপনার, আমার ধারণা। আচ্ছা, যাই হোক, জন এফ কেনেডি আমি বলে দিলাম। আচ্ছা,
ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি কোন তারিখে গঠিত হয়? ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল পিপুলস পিপুলস পার্টি নামে কত তারিখে গঠিত হয় বলেন? এনসিপি। কারণ হলো যে আপনাদের আমার মনে হয় মুক্তিযুদ্ধের উপর প্রশ্ন করবে, এটা বোধহয় আপনারা ভাবছেন না, বা আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে প্রশ্ন হবে, এটা বোধহয় ভাবছেন না। না ভাবাটা বোধহয় আপনারা ঠিক করছেন, কারণ আমিও হয়তো সেখানে আপনাদের সময় নষ্ট করব না, কারণ আমাকে তো আপনাদের বা দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে যখন যে সরকার থাকে, হয় বাংলাদেশি জাতীয়তাবাদ না হলে বাঙালি জাতীয়তাবাদ, কি নির্মম নিষ্ঠুর আচরণ হয় আমাদের জেনারেশনের প্রতি। যে যদি আওয়ামী লীগ থাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, বা বিএনপি ক্ষমতা দেখলে আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদ। কেন একটু বলেন তো? আমি কি বাঙালিত্ব বাদ দিয়ে বাংলাদেশি? আমি কি বাংলাদেশি বাদ দিয়ে বাঙালি? একটু মাথায় রাখেন যে স্যার কি বলেছেন। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি চাকমা, আমি বাঙালি, আমি মারমা, আমি চাকমা, আমি বাংলাদেশি, আমি মারমা, আমি বাংলাদেশি, আমি ত্রিপুরা, আমি বাংলাদেশি। উই আর অল বাংলাদেশি। আমি নৃতাত্ত্বিক জাতি, আমি বাঙালি। তো যাক, আচ্ছা এবার আসেন, সেটা হলো ছাত্রদের নেতৃত্বে গঠিত হয়েছে কোন তারিখে কেউ জানেন? ন্যাশনাল পিপুলস পার্টি এনসিপি। বলুন, কেউ একজন বলুন। কেউ পারছেন না? 28 ফেব্রুয়ারি 2025। 28 ফেব্রুয়ারি 2025 উত্তরটা হচ্ছে ঘ। এবার অ্যান্টার্কটিকার বাইরে একমাত্র স্থায়ী বরফে ঢাকা কোন স্থান? বরফে ঢাকা বলেন তো, খুব কমন। অ্যান্টার্কটিকার বাইরে একমাত্র স্থায়ী বরফে ঢাকা কোন স্থান? এটা বলতে পারা উচিত। অ্যান্টার্কটিকার বাইরে একমাত্র স্থায়ী বরফে ঢাকা কোন স্থান? কেউ বলেননি? গ্রিনল্যান্ড, ফকল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড। এটা একেবারে আপনাদের বলতে পারা কথা। হ্যাঁ, দীপু বলেছে গ্রিনল্যান্ড। আর কেউ বলবে? গ্রিনল্যান্ডের প্রায় 80% বরফে ঢাকা। আপনারা জানেন যে এই গ্রিনল্যান্ড আমেরিকা কিনতে চায় অথবা দখল করে নিতে চায়। গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্বটা কি যে সেটা অবশ্যই চায় তার নিরাপত্তা, এবং সে বলে বিশ্বের নিরাপত্তার জন্য এটা আমার দরকার। আমি এর উপর একটা ভিডিও করেছি, আপনাদেরকে দেব, সম্পূর্ণ এখনো করে পারিনি আসলে, সারাদিন এইটা, তারপরে আপনাদের আন্টিকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, জানেন তিনি অসুস্থ। তো যাও কি বলেছে দীপু, উত্তরটা সঠিক বলেছে, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড এই ভূখণ্ডটা বহুদিন যাবত
1867 সাল থেকে আমেরিকা এর উপরে নজর দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প, এর আগে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান বোধহয় কত কোটি ডলার দিয়ে কিনতে চেয়েছিল, তারা বিক্রি করেনি। এখনো তারা বিক্রি করার পক্ষে না। ইভেন গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেও থাকতে চায় না, আমেরিকাভুক্ত হতে চায় না, তারা স্বাধীন হতে চায়। এখন দেখা যাক, এক্ষেত্রে জাতিসংঘের কিছু করার আছে বলে আমাদের মনে হবে না। তো যেটা বলছিলাম, তাহলে সবচেয়ে বেশি অ্যান্টার্কটিকার বাইরে বরফে ঢাকা ভূখণ্ড হলো গ্রিনল্যান্ড। এবং এই গ্রিনল্যান্ডে কি কি খনিজ সম্পদ আছে। আচ্ছা, এবার আসেন, চলে আসি 11 নম্বরে। পৃথিবীর প্রথম ফ্যাসিস্ট পার্টি কে কখন গঠন করে? বাংলাদেশে আপনারা ব্যাপকভাবে এই শব্দটা শোনেন কিনা? শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, একটু বলেন তো শোনেন কিনা? উত্তর বলেছি আমি 1920 সালে অ্যাডলফ হিটলার, 1922 সালে মুসোলিনি, 1923 সালে জাপানের জেনারেল তোজো, উপরে কোনোটাই না। আপনারা শুনছেন যে বাংলাদেশে এখন খ উত্তর বলেছে 1922 সালে মুসোলিনি, দীপু বলেছে, তারপরে দীপু উপরেরটা, হ্যাঁ। আর কেউ কি বলবেন? আমি বলে রাখি, আপনাদের রিটেনে হয়তোবা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ফ্যাসিস্ট সরকার হিসাবে আওয়ামী লীগের সরকার যারা ছিল তাদের সম্পর্কে লিখতে বলবে। তো আমি আপনাদের সেই নোটও তৈরি করেছি। কি বলবো কি বলবো না সেটা কারোর ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে হলো অর্থপূর্ণ যুক্তির উপরে। যুক্তিহীন বক্তব্য কোনো এক্সামিনার পছন্দ করেন না, আর যুক্তিহীন তর্ক করে আপনি কোনো সমাধান পাবেন না। আমি ফ্যাসিজম কাকে বলে সেটা যেমন আপনাদের বুঝতে হবে, আমি বোঝাবো, আর কর্তৃত্ববাদী শাসন কাকে বলে সেটাও বোঝাবো। তো যাক, এইটা নিয়ে যেহেতু বাংলাদেশে এখন ব্যাপক আলোচনার বিষয়, আমার ধারণা আপনারা সবাই জানেন, সেহেতু আমি এই প্রশ্নটা করেছি, যেটা মুসোলিনি 1922 সালে লং মার্চ করে রোমে গেলে রোমের সেই প্রেসিডেন্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছিলেন। তো যাক, তিনি প্রথম ফ্যাসিজমের প্রবক্তা বলা হয়। তবে হিটলার তার অনুসারী হয়েছিল, জাপানও তাদের অনুসারী ছিল, এবং এই তিনটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি। আমি জানি না আপনারা ইংরেজিতে বলে এক্সিস্ট পাওয়ার, অক্ষ শক্তি কেন বলা হয় বাংলায়, ইংরেজিতে বলে এক্সিস্ট পাওয়ার, এটা ডেফিনেশন জানেন কিনা? আপনাদেরকে আমি চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় গভীরে নিয়ে যেতে। যারা 48 পরীক্ষা দেবেন এবং যারা আমার সাথে আলাদা করে কথা বলবেন, যারা ইন্টারেস্টেড, আমি চাই যে আপনারা উৎসাহী হন। আপনাদের উৎসাহ যদি বাড়ে, আমরা আপনাদেরকে
কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো। একটু বলেন তো যে এই যে আলোচনাগুলো শুনছেন, আমার আলোচনা, আমাদের টিচারদের আলোচনা, আপনাদেরকে কি মনে হয় যে আপনাদেরকে আমরা সহযোগিতা করার একটু হলেও সুযোগ পাবো? কি বলবেন, পাবো? আচ্ছা, যা হোক, চলে আসেন, আমরা পরে চলে যাই। তাহলে এটা হলো খ, উত্তর খ। জামায়াতে ইসলাম হিন্দ, আপনারা জানেন যে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটি পার্টি আছে। 1941 সালে সেটি প্রতিষ্ঠিত। আমি উত্তরটা বলেই দিলাম। 1941 সালে মাওলানা আবুল আলা মওদুদি উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি পাকিস্তানের ঘোরতর বিরোধী ছিলেন এবং পাকিস্তানে তিনি সম্পর্কে জঘন্য ভাষায় কথা বলেছেন। আবার 47 সালে তিনি পাকিস্তানে গিয়েছেন, তারপরে তিনি পরে মারাও গিয়েছেন। তারই জামাত এখন বাংলাদেশে আছে, পাকিস্তানে সেই জামাত নেই। তো যাক, তাহলে আপনারা যা মনে রাখবেন, যেহেতু এখন বাংলাদেশে ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সময় জামাত ইসলামের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। যদিও এতদিন জামাত ইসলাম ইউনূসে সাহেবের যারা রাজনৈতিক নেতারা, ছাত্র নেতারা, তারা বলে আসছিল যে ইউনূস সাহেব আরো 5 বছর থাকুক ক্ষমতায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই ফেললেন জনগণ নাকি চায় যে ইউনূস সাহেব 5 বছর ক্ষমতায় থাকুক। উনি এখন সার্টিফিকেট বয়সের বাইরে প্র্যাকটিক্যালি উনি এখন 88। তারপরও তিনি যথেষ্ট তেজদীপ্ত এবং তার মেমোরি কোনো ডাল হওয়া আমি দেখি না। তিনি খুব ট্যালেন্টেড একজন মানুষ। তো তিনি দাবি করেছেন যে জনগণ চায়। আবার কারোর পক্ষে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জনগণ চায়, তিনি বুঝলেন কিভাবে ভোট না দিয়া? এই যে চলছে আমাদের সমাজে কথাবার্তা, পাল্টা কথাবার্তা। তাহলে আসেন এরপরে চলে যাই আমরা 13তে। আচ্ছা, 13তে দেখেন টাইটানিয়াম। খেয়াল করেন, টাইটানিয়াম এর বিশাল ভান্ডার আছে কোন দেশে? টাইটানিয়ামের নাম শুনেছেন? টাইটানিয়াম, টাইটানিয়ামের বিশাল ভান্ডার আছে। এই নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। আপনারা স্মরণ করতে পারছেন কিনা? টাইটানিয়াম। আমি জানতে চাচ্ছি, আপনারা বলুন। টাইটানিয়ামের বিশাল ভান্ডার আছে হলো আমেরিকায়, রাশিয়া, ইউক্রেন, তাইওয়ান। এটা আছে ইউক্রেনে। যে কারণে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বলেছে যে আমার গত সরকার তোমাকে $500 বিলিয়ন সহায়তা দিয়েছে, এই পরিমাণ ডলারের আমাকে এই তোমার এই টাইটানিয়াম সহ অন্যান্য খনিজ দিতে হবে। কারণ এটার উপরে
চীনের উপর তাকে নির্ভর করতে হয়। চীনের উপরে নির্ভরশীলতা কমাবার জন্য সে জেলেনস্কিকে চাপ দিয়েছে এবং আপনারা দেখেছেন যে জেলেনস্কি তার সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে হাতাহাতি হওয়া বাদ ছিল আর কি। আপনারা দেখেছেন ডিপ্লোম্যাটিক আলোচনায় এরকম কখনো হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি ল্যাপটপটা ঘোরাইনি, আমার ডিজিটাল বোর্ডটা কি জন্য হয়ে গেছে। এই যে টাইটানিয়াম, এটা আছে হলো ইউক্রেনে, কি বিপদ হলো। তারপরে হলো হাইকোর্ট সংবিধানের ৫ম সংশোধনী কতটি ধারা বাতিল করেছে। 2011 সালে 30 জুন ৫ম সংশোধনীর মাধ্যমে মোট 53টি ধারা যুক্ত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার আইন করা হয়েছে, সেটা হাইকোর্টে রিট করা হয়েছিল। তাহলে যে 4টা ধারা বাতিল করা হয়েছে, এখনো 49টি ধারা বাতিল করা হয়নি। 4টি ধারা এখানে লেখা আছে, আপনাদেরকে আমি পরে দিয়ে দিচ্ছি যেহেতু এটা দেখা যাচ্ছে না। এরপর ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধে চীন আমেরিকার অতি প্রয়োজনীয় কোন জিনিস রপ্তানি বন্ধ করেছে গত 4 দিন আগে, সেটা হচ্ছে চুম্বক। চুম্বক পৃথিবীর পুরো চুম্বকের 90% উৎপাদন হয় চীনে এবং আমেরিকার প্রয়োজনীয় এটা নেওয়া হয় তার সেমিকন্ডাক্টর, গাড়ির যন্ত্রাংশ, তারপরে সামরিক যন্ত্রাংশে এটি তার মহা প্রয়োজনীয় একটা ধাতব, সেটি তারা বন্ধ করেছে। ইতোমধ্যে আমেরিকায় পণ্য মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে বিভিন্নভাবে। এরপরে যেটা আছে 16 নম্বর, ৫ম সংশোধনের মোট কতটা ধারা সেটা বলে দিয়েছি, 53টি ধারা ছিল। এরপর কত সালে কত ডলার দিয়ে আমেরিকা ডেনমার্কের কাছ থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ ক্রয় করে। আজকে এর আগে 1917 সালে এটা তার সর্বশেষ ক্রয়কৃত ভূখণ্ড ভার্জিন দ্বীপপুঞ্জ, এটা কিনেছিল ডেনমার্কের কাছ থেকে আপনার 1917 সালে 25 কোটি ডলার দিয়ে। 1917 সালে 25 কোটি ডলার ক্রয় করেছিল, সেটা হলো এই ভার্জিন দ্বীপপুঞ্জ। আমি আপনাকে দেখাবো আমেরিকা 1776 সাল এবং বর্তমান তার অবস্থা। 1776 সালে তার ভূখণ্ডের আয়তন ছিল 8.5 লক্ষ বর্গ কিলোমিটার। এখন তার ভূখণ্ডের আয়তন প্রায় 99 লক্ষ বর্গ কিলোমিটার। এত ভূখণ্ড বাড়ল কিভাবে? একসময় বলা হতো এই আমেরিকা, কানাডা, মেক্সিকো সবই এদিকে, আমেরিকা কানাডা ছিল ব্রিটেনের, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না। আজকে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত হতেছে। ফরাসি সাম্রাজ্যের সাম্রাজ্য নেই। তুর্কি সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙে গেছে। জার্মান সাম্রাজ্য ভেঙে গেছে। এরকম যত সাম্রাজ্যবাদী ছিল সবই ভেঙে গেছে। একমাত্র সাম্রাজ্য বিস্তারকারী জাতি হিসাবে এখনো শক্তিশালী এবং অটুট অবস্থায় আছে, সেটা হলো আমেরিকা।
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু, এর দৈর্ঘ্য কত কিলোমিটার বলেন, একজন লেখেন। যমুনা সেতুতে এখন যে যমুনা সেতু তার 350 মিটার উজানে গত সরকারের আমলে নির্মিত। এখনো গাড়ি ট্রেন চলাচল শুরু হয়েছে পরীক্ষামূলক, আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। সেটা হলো কত কিলোমিটার, সবচেয়ে বড়, অর্থাৎ আমাদের আগে হার্ডিঞ্জ ব্রিজ ছিল বড়, এখন তার চেয়ে বড়। দেখি কেউ বলতে পারেন কিনা। আজকে সারাটা দিন এই ইন্টারনেটের, বলেন। যমুনা নদীতে যেটা নির্মাণ হয়েছে যমুনা সেতু, এটা কত কিলোমিটার বলেন না, দু একজন বলেন। চার দশমিক আট কিলোমিটার, 4.8 কিলোমিটার। আপনারা কেউ লেখেননি, আমি বলে দিলাম। ভারতের পারমাণবিক অস্ত্রের জনক বলা হয় কাকে? এপিজে আব্দুল কালাম, রাজগোপালা চিদাম্বরম, হোমি জাহাঙ্গীর ভাবা, উপরের কেউ না। আপনারা কি বলতে পারবেন আমি ভারতের পারমাণবিক অস্ত্রের জনক বলা হয় কাকে? আমি আপনাদের পরে আমেরিকা, তারপরে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, এদের সব পারমাণবিক বিষয় কর্মসূচির নাম কি ছিল, তারপরে কত তারিখে তারা বিস্ফোরণ করেছে, সব ডিটেলস পেয়ে যাবেন। তাহলে ভারতের পারমাণবিক অস্ত্রের জনক আপনার এখানে আছে এপিজে কালাম, আব্দুল কালাম, রাজা গোপালা চিদাম্বরম, হোমি জাহাঙ্গীর ভাবা। আমি 3 নাম্বার যেটা আছে হোমি জাহাঙ্গীর ভাবা, তিনি হচ্ছেন আমেরিকার পারমাণবিক বিষয়ের জনক বলা হয় তাকে। আপনারা জানেন যে এপিজে কালাম সাহেবের কথা, সেটা জানেন হলো যখন 1900 কি বলবেন যে 74 সালে পোখরানে ভারত প্রথম অ্যাটম বোমা পরীক্ষামূলক গবেষণা বিস্ফোরণ ঘটায়, সেখানে ওনার ভূমিকা ছিল প্রধান। অন্তর্বর্তী সরকার উন্নয়নের কোন স্তর বাতিল করেছে? আমি একটা বলছি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটা আছে। মিড টার্ম প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা ওনারা বাদ দিয়েছেন, যে এই পরিকল্পনা বাদ। তার পার্সপেক্টিভ প্ল্যান, এটা সম্পর্কে কোনো উচ্চবাচ্য নাই। ডেল্টা প্ল্যান, এটা নিয়েও কোনো উচ্চবাচ্য নাই, কি হবে না হবে আমরা জানি না। এই হলো 20টা প্রশ্ন। এবার যদি আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান একটা প্রশ্ন করতে পারেন। কেউ লিখে একটা প্রশ্ন করবেন। তাহলে কেউ করছে না, তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, আগামীতে দেখা হবে।